বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন, বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা। বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে, পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে, সেই সব দূতকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ। কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ। আমি আমার আইডেন্টিটিটা তৈরি করেছি এবং সেই আইডেন্টিটিটাই আমি সবাইকে বলতে বেশি পছন্দ করি। আমি যদি একবার কোনো কিছু কমিট করি সেটা আমি রাখবো। সফলতা হবে সেটাই যে কোনোভাবে হোক আউট অফ দ্য বক্স চিন্তা করে, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে আমরা কিভাবে সেই সমস্যাটাকে ওভারকাম করব। আজ থেকে প্রায় ২২ বছর আগে ২০০৩ সালে সফটওয়্যার খাতে কাজ শুরু করেন ইউআই সিস্টেমস লিমিটেডের সিইও ফারহানা এ রহমান। তিনি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। তার ঝুলিতে অসংখ্য পুরস্কারের পাশাপাশি রয়েছে সেরা নারী উদ্যোক্তা পুরস্কারও। দর্শক, আজ ডিবিসির স্টুডিওতে আছেন ইউআই সিস্টেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ফারহানা এ রহমান। ফারহানা এ রহমান, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। শুরুতেই জানতে চাই যে যেমনটা বলছিলাম যে ২০০৩ সালে আপনি একদম শূন্য হাতে সফটওয়্যারের এই খাতে নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় করানোর যে উদ্যোগটা নিলেন, সেই সময় তো আসলে এই রকম একটা উদ্যোগ মানে একটা বিশাল বড় ব্যাপার, রিস্কটাও নিশ্চয়ই মাথায় ছিল, একটু জানতে চাইব। আসলে ২০০৩-এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন ছিল, আর আমার ব্যক্তিগত বিষয়টাও একেবারেই ভিন্ন ছিল, যার জন্য আপনি যে প্রশ্ন করলেন রিস্ক ফ্যাক্টরটা আমার কাছে অনেক পরে এসেছে। আমি ৯৮ সালে যখন অনার্স পাশ করি, তার আগে ৯৬ সালে আমার বিয়ে হয় এবং ৯৭-তে আমি অনার্স পাশ করি। এরপরে আমার একটা বাচ্চাও হয়ে যায়। আমি কিন্তু আমার লেখাপড়া কন্টিনিউ করেছি, আমি মাস্টার্স শেষ করেছি ৯৮-এ। তো সেই সময়ের প্রেক্ষাপটে আইটি কিন্তু আমাদের কোনো আলোচনার বিষয় ছিল না। ইউনিভার্সিটিতে আইটি লেখাপড়া করানো হতো না। কিন্তু আমি যেটা দেখলাম যে আমার বাচ্চাটা যখন ১৮ মাস বয়স হলো, সেই সময় অটিজম ডায়াগনোসিস হলো। ঠিক একই সময়ে আমি মাস্টার্স শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করেছি কেবলমাত্র, এবং সেই ৮ মাস পরেই এই ঘটনা। এখন আমার যে ছোটবেলা, আমার যে বেড়ে ওঠা, সেখানে আমি অনেক ধরনের কাজে নিজেকে ইনভলভ করেছি। সারা জীবন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথাও আসলে বসে থাকার বা শুধু লেখাপড়া করে বেরিয়ে আসার হিস্ট্রি আমার ছিল না। মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, ট্যালেন্ট বলবো না, কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে আমি খুব পছন্দ করতাম, এবং যার জন্য ওখান থেকে হয়তো কিছু স্কিলস আমি অ্যাকোয়ার করেছিলাম। তো যখন এরকম একটা ঘটনা ঘটলো, এবং আমরা পারিবারিকভাবে বলেন, আমরা কখনো অটিস্টিক বাচ্চা কি সেটা জানতাম না, আমরা জানি না এর ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে এই সিদ্ধান্তটা নিতে হয় যে আমি আর চাকরি করব না। কারণ সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক, যে কেউ বলছে না, কারণ আমার বাসায় শ্বশুরবাড়িতে সবাই শিক্ষিত এবং সবাই জানে যে এত বছর যে এত কিছু করেছে সে ঘরে বসে থাকার কথা না, কিন্তু তারপরেও প্রচ্ছন্ন একটা সবার মধ্যে যে এই বাচ্চাটার কি হবে, ওর মা যদি ৯টা থেকে ৬টা, সবার মধ্যে একটা টেনশন। তো সে এরকম একটা প্রেক্ষাপটে আমি আসলে খুঁজছিলাম যে আমি ঘরে বসে কি করতে পারি, এবং তখন আমাকে দেশের বাইরে থেকে বারবার করে আইটির কথা বলা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশে তখন আউটসোর্সিং বুমিং, মানে সবাই ভারতে কাজ পাঠাচ্ছে এবং কাজ ওখান থেকে হয়ে আবার আমাদের বহির্বিশ্বের যে উন্নত দেশগুলো, সেই উন্নত দেশগুলো সেই সার্ভিসটা নিচ্ছে। এটা নিয়ে তো এই আলোচনা তখন চলছে, আমরা শুনছি, কিন্তু আমাদের দেশে আমার পরিচিত কেউ নাই যাকে আমি যে জিজ্ঞেস করব যে আমি কি করব, আমি কিভাবে এখানে যেতে পারি। তো সেই সময় থেকে আমার আইটি লেখাপড়া শুরু করা, এবং আইটি লেখাপড়া
মানে কিছুটা তো জানতেই হবে যে এই সেক্টরে আমি কাজ করব, তো সেই সময় আমি কিছু ট্রেনিং করি, সার্টিফিকেট কোর্স যেটাকে বলে, একটা ডিপ্লোমা করি। তো সেইভাবে আইটি সেক্টরে আমার প্রবেশ। এবং কাজ পাওয়া যদি বলি, যে আমি লেখাপড়ার পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে আমি যা শিখলাম তাকে আমি করতে পারি, সেই জায়গায় তখন আমার বিদেশে থাকা যে বন্ধুরা ছিল, বা আমি আমার ছেলেকে বিদেশে অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমার ছেলের জন্য আমি কাজ করছি। তো ওদেরও কিন্তু রিকোয়ারমেন্ট আছে একটা, যে আমাদের দেশ বা ভারতের মতো জায়গায় কিন্তু একটা সুবিধা আছে যে কম টাকায় কাজ করানো যায়। তো ওরাও কিন্তু সেই জায়গাটা খুঁজছিল। এইভাবে করে প্রথম কানেকশনটা আমার সাথে তৈরি হয়েছিল এবং প্রথম একটা কাজ আমি পেয়ে যাই। তো ওটা প্রথম কাজটা কি দেশের মধ্য থেকে পেলেন নাকি দেশের বাইরে থেকে পেলেন? কোনোভাবেই দেশ আমাকে মানে ওই সময়ও না, ওই সময় কিন্তু আমি দেশের কারো কাছে কাজের জন্য যাইনি, কিন্তু দেশের যে প্রেক্ষাপট ছিল, কোনো একটা মেয়ে একটা টেকনোলজি বিজনেস করবে, যেখানে টেকনোলজি বিজনেস সম্পর্কে তখন কেউ সেভাবে জানেই না, খুব কম অর্গানাইজেশন তখন সফটওয়্যার ব্যবহার করে, ওয়েবসাইট কারোই নাই। ওয়েবসাইট বলতে আমরা যেমন এখন কথায় কথায় গুগল করে ফেলছি, শুধু গুগল না, আমরা ChatGPT এটা সেটা অনেক কিছু ব্যবহার, সেই সময় এর কোনো ব্যবহারই ছিল না। সো সেই প্রেক্ষাপটে একটা মেয়ে এই কাজটা করবে, মেয়েরা বুটিক করবে, এর বেশি তো আসলে কিছু করা যায় না। আরেকটা মানুষের পারসেপশন ছিল মেয়েদের সম্পর্কে যে ওরা এখন শখের বয়সে করছে, উনিও শখের বয়সে করছেন এবং উনি হঠাৎ করে বন্ধ করে দেবেন, তখন আসলে আমরা এই সার্ভিসটা পাবো না। তার জন্য দেশে আমি আসলে সেই অ্যাকসেপ্টেন্সটা একেবারেই পাইনি 2007-08 পর্যন্ত। এই 2007-08 পর্যন্ত আমি আসলে বিদেশের কাজই করেছি, একেবারেই বিদেশের কাজের উপর আমি নির্ভরশীল ছিলাম। বিদেশের কাজের যেটা সুবিধা, ওরা এটা একটা উইমেন ওন কোম্পানি না মেল ওন কোম্পানি, সেদিকে ওনারা কিন্তু দেখেন না। ওনারা দেখেন যে আমার ডেলিভারি হচ্ছে, আমি একটা ভালো প্রাইসের কাজটা পাচ্ছি, আমার কোয়ালিটি ঠিক আছে কিনা, সেই বিষয়গুলো ওনাদের জন্য ইম্পর্টেন্ট। যার জন্য আরেকটা অবশ্যই 3 নাম্বার হলেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ওনাদের কাছে আছে, সেটা হচ্ছে একটা মেয়ে কাজ করছে, সেই মেয়েটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে তুলে ধরতে পারি কিনা, সেটা কিন্তু আমি বিদেশে যাদের সাথে আমি কাজ করেছি ওনাদের কাছ থেকে পেয়েছি। এবং আরেকটা জিনিস, যে উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু আসলে একটা পুঁজি একটা বড় বিষয়। আপনি যখন নিজেকে ভাবলেন যে আমি উদ্যোক্তা হব, সেই সময়টা আপনার পুঁজি বা এই উদ্যোক্তা হওয়ার পিছনে আপনার বিনিয়োগটা কি পরিমাণ ছিল? একটা কম্পিউটার শুরু হয়েছিল, একটা কম্পিউটার দিয়ে, এবং সেই কম্পিউটারটা আমাদের নিজেদের বাসার জন্যই কেনা হয়েছিল। সেই জায়গা থেকে আমার প্রশিক্ষণ এবং প্রথম নিজে একা যে কাজগুলো করছিলাম সেই জায়গাটা, কিন্তু সেই সময়টা আমার লাইফে বেশি লম্বা ছিল না। তার কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এমন কিছু কাজ পেতে শুরু করি যেটার দক্ষতাটা আমার নেই, এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যেটা আমি পারি না। তখন আমাকে লোক হায়ার করতে হয়েছে, এবং লোক হায়ার করে 2টো কম্পিউটার দিয়ে গেস্ট রুমে কাজ শুরু করতে হয়েছে। এভাবে করে আসলে শুরু হয়েছে। প্রথম দিকেরটা নিজেই যত ছোট ছোট করে যেভাবে আমরা করতে পেরেছি সেভাবেই করেছি। 2টা-3টা কম্পিউটার পর্যন্ত নিজে দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম। এরপরে যখন যেই কোম্পানিটার আমরা 2জন মানুষের কাজ করছিলাম, তারাই কিন্তু আমাদের কাজ বাড়িয়ে দিয়েছে। তো ওই কোম্পানির যিনি সিইও ছিলেন, নরওয়ের একজন ভদ্রলোক, উনি কিন্তু ওনার পেমেন্টগুলো অ্যাডভান্স দিয়েছিলেন, যে তুমি কম্পিউটারগুলো কিনে ফেলো, তুমি এটা করে ফেলো, সো আমরা পেমেন্ট করছি, আমরা এই কাজগুলো করিয়ে নেব। মানে আপনার শুরুটা হলো যে আপনি দেশের বাইরে থেকে কাজটা প্রথমে পেলেন, এবং এখন তো আসলে দেশের ভেতরেও আপনি অসংখ্য কাজ করছেন। এই যে দেশের বাইরে আর দেশের ভেতরের কাজ, এই দুটার মধ্যে আসলে সবচেয়ে বড় পার্থক্য কি মনে হয় আপনার কাছে? আমি এর মধ্যেই দেশের বাইরের যে অ্যাকসেপ্টেন্স, সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল। আপনি পুঁজির প্রশ্ন করছেন, আজকেও যদি একজন উইমেন উদ্যোক্তা তৈরি নিয়ে আমরা কথা বলি, 1 নম্বরে এসে পড়বে আমার কাছে পুঁজি নাই। হ্যাঁ, এবং সেই পুঁজিটা দেওয়ার জন্য আমার লোকাল মার্কেট রেডি না। তারা যেই জিনিস চাইবে সেই জিনিস আসলে নাই, থাকে না, রেডি থাকে না ওই বয়সে বা ওই সময়। তো সেইটা তো একটা বড় ডিফারেন্স, যে তারা যখনই দেখেছে যে না একে দিয়ে কাজ হবে, পারফর্ম করতে পারছে, ওনারা কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের বেসিসে আমি পুঁজি হিসেবে আমার মানে যে কাজটা আমি করে দিব সেই পেমেন্টটা পেয়েছিলাম। সো এটা একটা বড় ডিফারেন্স। আর ওখানে ওনারা আসলে কোয়ালিটিটাই দেখে, এখানে অনেক কিছু দেখে, কোম্পানি কেমন, কোম্পানি আসলে পারবে কিনা, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড কেমন। আজকে যদি আমি একটা গভর্নমেন্ট কাজের জন্য যাই, সেখানে কিন্তু অবশ্যই আমার ফাইন্যান্সিয়াল অনেক কিছু দেখে তারপরে কাজটা দিবে। এমন না যে আমি চলে গেলাম, আমার 23-22 বছর একটা কোম্পানি বললে আমাকে কাজ দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু তা না। সো গভর্নমেন্টের প্রজেক্টের এই সমস্যা, কর্পোরেট সেক্টরেও কিন্তু কোম্পানিগুলো দেখে দেখে কাজ দিবে যে এর আসলে স্ট্রেংথ কোথায়, এর আরও রেফারেন্স কোথায় আছে। ওনারা নিজেরা টেস্ট করার চেয়ে ওনারা মনে করেন অন্য জায়গা থেকে টেস্টেড কিনা সেই জায়গাটা দেখতে চায়। যে আমাদের সময় হচ্ছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা এই উদ্যোক্তা হওয়ার জার্নিটা আমরা আরো বিস্তারিত জানতে চাইবো। প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ইউআই সিস্টেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ফারহানা এ রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিরতির আগে আসলে অনেকগুলো কথাই শুনছিলাম, আপনার একটা বিষয় জানতে চাই যে আমাদের দেশে উদ্যোক্তা তো আসলে আমরা অনেক দেখি, কিন্তু এই যে তথ্য প্রযুক্তি এই খাতে নারীদের বিস্তারটা কেমন বা নারীরা কেমন প্রভাব বিস্তার করছে? আসলে এটা দুঃখজনক হলেও মানে ঠিক যে আমাদের তথ্য প্রযুক্তি খাতে নারীর পদচারণা খুব কম। এটা শুধু বাংলাদেশে যে তা বলবো না, এটা গ্লোবালি এই চিত্রটাই আমরা দেখি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একে তো তথ্য প্রযুক্তিতে লেখাপড়ার সংখ্যাটা এখন বেড়েছে, কিন্তু উদ্যোক্তা হওয়ার জায়গাটা বা কর্মক্ষেত্রে ভালো পজিশনে যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা এখনও নারীদের সংখ্যা খুবই খুবই কম। এই সুযোগে আমি এইটা বলতে চাই, তথ্য প্রযুক্তি খাত এমন একটা খাত, এই আমার অভিজ্ঞতা বলে এটা নারীদের জন্যই এই জায়গাটা। এর কারণ আমি বলতে চাই যে ধরেন চাকরি করলে হয়তো 9টা 5টা একটা বাধা ধরার সময় অন্য চাকরির ক্ষেত্রে, এবং ফিজিক্যাল প্রেজেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি যেমন বিজনেস করেছি ইউরোপের সাথে। সো একটা মেয়ের যে ঘরের যে কাজগুলো থাকে, সকাল আমার সকাল কিন্তু ওর ভোর রাত। সো আমাকে একদম যদি ওর সকালে দাঁড়াতে হয় তাহলে সেটা হচ্ছে দুপুর 1টার পরে। এবং সো এভাবে করে ম্যানেজ করে, যেহেতু টাইমের একটা ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে আমি লোকেশনটাও যে আমাকে সবসময় অফিসে বসে কাজ করতে হচ্ছে তা কিন্তু না। যে কোনো মিটিং কিন্তু আমরা ভার্চুয়ালি, এবং কোভিডের সময় তো এটা আরও ভালো করে আমরা বুঝতে পেরেছি। কিন্তু 2003 সালেও কিন্তু আমরা ভার্চুয়াল অনেক মিটিং করতাম, এবং ভার্চুয়াল মিটিং করতাম বলে ওই যে 9টা 6টা যে অফিসে বসে থাকতে হবে সেই বিষয়টা ছিল না। তো মেয়েদের জন্য আসলে আইটি সেক্টর আমার মতে মানে ভীষণ মানে মহিলা বান্ধব যদি কোনো সেক্টর থাকে, হ্যাঁ নারী বান্ধব। সো না, এবং সেই জন্য মেয়েদের আরও বেশি আসা উচিত, কিন্তু সেই জায়গাটাকে আমরা দেখছি যে অত বেশি আসছে না। এটার মূল কারণ যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো এটা তার মেয়েদের না জানাটাই আমার কাছে মনে হয়। জানলে কেন আসবে না? আচ্ছা, যখন আপনারা একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন, তখন তো এই ওয়েবসাইটের সাথে অনেকগুলো বিষয় থাকে। তার একটা অন্যতম বড় বিষয় হচ্ছে যে এটা নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করেন? ওয়েবসাইটের নিরাপত্তা তো এটা একেবারেই টেকনোলজির বিষয়, কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় আছে কিনা প্রথম দিকে একেবারেই ছিল না, বেশি আমাদের দেশেই ছিল না। কিন্তু ইদানিংকালে কিন্তু অনেকভাবেই ওয়েবসাইট না, শুধু একটা সফটওয়্যার ব্যবহার করলেও আইটি প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করলে তার নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। এখন এই নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য অনেক ধরনের সার্টিফিকেশন আছে। এর বাইরে আমরা আসলে নিজেদেরকে কিভাবে করে আপগ্রেড করছি, আমরা কিভাবে এই বিষয়টা আরও গুরুত্বের সাথে জানতে পারছি, তার কারণ হচ্ছে যে আমরা দেশের বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করি। এবং এরকম কি কখনো হয়েছে যে আপনি যেই সফটওয়্যারটা বা আপনি যেই ওয়েবসাইটটা ডেভেলপ করলেন সেটা কোনোভাবে রিস্কের মধ্যে পড়ে গিয়েছিল? এরকম কি কোনো অভিজ্ঞতা আছে? নারী উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা এরকম আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যখন একজন নারী হিসেবে এমন একটা ইন্ডাস্ট্রিতে আসবেন যেখানে নারীকে আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করার প্রবণতা একেবারেই ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ি যারা কাজ করতেন তাদের ভিতরেও অনেক সময় দেখা গেছে যে মানে একজন নারীকে তার বস হিসেবে মেনে নেওয়ার জায়গাটা কিন্তু কঠিন, খুব কঠিন। তো সেই রকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, এবং আমাদের অফিসেই কাজ করতো একজন ডেভেলপার, সিনিয়র ডেভেলপার। উনি জেনে শুনেই কাজটা করেছিলেন, এবং এই এটাতে আমাদের ওয়েবসাইটটা হ্যাক হয়েছিল। এবং আসলে যেটা হয় যে ইমেলগুলো হ্যাক হলে সমস্ত তথ্য বাইরে চলে যায়, সেই ধরনের একটা সমস্যায় আমরা পড়েছিলাম। এবং
অনেকের সাহায্য। তার মানে এই যে এই প্রবলেমটার কথা বলছেন যে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে শুধু আপনি নারী বলে এরকম একটা প্রবলেমের মধ্যে, এটা নারী বলেই হয়েছিল। তার কারণ হচ্ছে এটা কোনো এই জায়গায় যদি কোনো পুরুষ মানুষ থাকতো ওই ছেলেটা ওই সাহসটা করতো না। হ্যাঁ, তাকে আসলে বস হিসেবে মানতে, এটা 2005-এর ঘটনা। তো তখন ধরেন আমার বয়স বলেন, আমার অভিজ্ঞতা বলেন, এই ইন্ডাস্ট্রি সবকিছু আমিও শিখছি। আমি একেবারেই যে সবকিছু যে অনেক কনফিডেন্টলি বলে ফেলতে পারছি ব্যাপারটা তা ছিল না, ওদের কাছ থেকেও আমি শিখতাম। তো সেখানে যখনই আপনি তাদেরকে একটু শাসন করতে যেতেন গেলেই কিন্তু ওদের মন খারাপ হয়ে যায়, এটা খুব স্বাভাবিক। এখনো কিন্তু আমি মানে শাসন করতে হয়। একটা অর্গানাইজেশন চালাতে হলে ভুল ভালো মানে ভালো মন্দ দুটোই বলতে হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমি এরকম একটা সমস্যায় পড়েছিলাম এবং সেটার উত্তরণের পথে অনেকেই এগিয়ে এসেছিলেন। সেটা আমি বলবো যে আমি অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম বলে আমি এটা সেখান থেকে উত্তরণ ঘটিয়েও কন্টিনিউ করতে পেরেছিলাম। এখন তো আমরা দেখতে পাই এই সময়টা এসে যে অনেকেই আমরা উদ্যোক্তা হতে চাই এবং অনেক উদ্যোক্তা আমরা দেখছিও। এই যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য সর্বপ্রথমে কোন জিনিসটা জরুরি বলে আপনি মনে করেন? সবচেয়ে বেশি জরুরি মনের জোর। উদ্যোক্তার অনেক কিছুই থাকে না। এখন আমরা যদি মনে করি আমি সব কিছু নিয়ে এসে আমি একটা ট্রেনিং পেলাম, আজকাল অনেক উদ্যোক্তা ট্রেনিংও হয়, তো আমি একটা ট্রেনিং পেলাম আমি উদ্যোক্তা হয়ে যাব না। এবং আজকাল আসলে আমরা অনেক শর্টকাটও খুঁজি আসলে। হ্যাঁ, কিন্তু মনের জোরটা থাকতে হবে। আমি শর্টকাটে অনেক কিছু যদি করতে পারি করে ফেললাম, সেটা দেখেন এক একটা উদ্যোক্তার কিন্তু এক এক ধরনের কারিশমা। আমরা একই রকম ব্যবসা করি 2600 মেম্বার বেসিসে, কিন্তু এক একজন কিন্তু এক এক কৌশল অবলম্বন করে মার্কেটে ঢোকে। তো একজন উদ্যোক্তার সেই মনের জোরটা থাকতে হবে, ক্রিয়েটিভিটিটা থাকতে হবে, দুটো জিনিস তাকে থাকতেই হবে যে এক একজন এক একভাবে প্রবলেমটা সলভ করে। এবং প্রবলেম না থাকলে সেখানে উদ্যোক্তার কি করবে? প্রবলেম সলভ করাটাই তো উদ্যোক্তার কাজ এবং তার ক্রিয়েটিভিটি থাকাটা খুবই জরুরি। আরেকজন যেটা করছে আমি যদি সেটাই করি তাহলে ওই সলিউশন তো মার্কেটে আছে, আমি তার কম্পিটিটর হতে পারি, কিন্তু আমারটা ইউনিক সলিউশন হবে সেই জায়গায় তো আমি যেতে পারছি না। এবং উদ্যোক্তা হওয়ার পিছনে তো এরকম হয় যে ব্যর্থতাও থাকে, কিন্তু তারপরও আসলে লেগে থাকতে হবে। আমি মনের জোরের কথাটাই বলেছি। বেশিরভাগই তো ব্যর্থতা থাকবেই, কিন্তু ওটাকে কেন হলো সেই জায়গাটাকে ফাইন্ড আউট করে সলভ করে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই মনের জোরটুকু না থাকলে আসলে উদ্যোক্তা হতে পারবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহানা রহমান, আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে। প্রাউড অফ ইউ অনুষ্ঠান থেকে নিচ্ছি আজকের মতো বিদায়। ডিবিসির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।